আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদের সাথে আছি আমি ফারজানা তানি। আমি রিদওয়ানা বিনতে জলিল। আওয়ামী লীগ সরকারের আমলে গুমের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন এনামুল কবির নামের একজন তরুণ ব্যবসায়ী। সকালে 25 জনের নাম উল্লেখ করে এই অভিযোগ দায়ের করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন অধরা ইয়াসমিন। পদত্যাগ করে দেশ ছাড়ার পর এ পর্যন্ত 1.5 শতাধিক হত্যা মামলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। তবে এবার প্রথমবারের মতো আনা হলো গুমের অভিযোগ। রাজধানীর বাসাবো এলাকার একজন তরুণ ব্যবসায়ী এনামুল কবির 2018 সালের 17 নভেম্বর নিজ বাড়ি থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় তাকে। হাত পা চোখ বেঁধে করা হয় অমানবিক নির্যাতন। 10 থেকে 15 জনের একটি টিম আমার অফিসে ঢুকে সাথে সাথে অস্ত্র প্রদর্শন করে আমাকে বলে যে ডিবি প্রধান আপনাকে তার অফিসে ডেকেছে। পরে আমাকে কালো টুপি পরিয়ে গাড়িতে করে নিয়ে গেল অজানা স্থান। পরে 26 নভেম্বর তাকে ছেড়ে দেওয়া হয়। তৎকালীন ডিবি কর্মকর্তা মশিউরের নির্দেশে এনামুলকে গুম করা হয়। এমন ঘটনার বিচার দাবি করে ট্রাইব্যুনালে অভিযোগ দেন এনামুল। 7 দিন পরে সবুজবাগ থানায় একটা জিডি নিয়েছে। এরপরে 10 দিন পরে আমাকে 1 বস্তা বিস্ফোরক দিয়ে রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে আমি জড়িত এই মর্মে আমাকে একটা মামলা দিয়ে তখন তারা জেল হাজতে পাঠিয়ে দেয়। তার হাত পা বেঁধে হাত পায়ের মাঝখানে লাঠি ঢুকিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল এবং তার কাছ থেকে তথ্য আদায়ের চেষ্টা করা হয়েছিল বিরোধী দলের নেতা কর্মীদের ব্যাপারে, নেতাদের ব্যাপারে, বিশেষ করে জামাত ইসলামীর ব্যাপারে। এদিকে ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ ইয়ামিনের নিথর দেহ পুলিশের সাজোয়া যান থেকে নিচে ফেলে দেওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ফুঁসে ওঠে ছাত্র জনতা। এর মধ্যে তারা বলে যে চাইনিজ রাইফেল দিয়ে তাকে গুলি করো, মানে মৃত্যু নিশ্চিত করার জন্য 4-5 বার গুলি করার পরেও তাকে চাইনিজ রাইফেল দিয়ে গুলি করার জন্য পুলিশকে নির্দেশ দিতে এগুলো ভিডিওতে শোনা যাচ্ছিল। হসপিটালের গেটে গিয়ে সে পানি চায়, পানি খায়, তখনও সে বেঁচে ছিল। হসপিটালের অথরিটি তাকে চিকিৎসা দেয়নি, তার জন্য গেটটা পর্যন্ত ওপেন করেনি। ন্যূনতম চিকিৎসা সেবা দিতে অস্বীকৃতি জানিয়ে তারাও এই হত্যাকাণ্ডের সাথে আলটিমেটলি তাদের সম্পৃক্ততা এখানে প্রমাণ করেছেন। নির্মম ওই হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 78 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। অধরা ইয়াসমিন, আরটিভি, ঢাকা। প্রতিশোধ নয়, সুবিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধন করতে চায় অন্তর্বর্তী সরকার। আইন বিশেষজ্ঞ সহ সমাজের মানুষের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিচার কাজ হবে বলে জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 সংশোধন বিষয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেছেন তিনি। দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 সংশোধন বিষয়ক মতবিনিময় সভায় অংশ নেন দেশ বিদেশের আইন বিশেষজ্ঞ সহ সুশীল সমাজের প্রতিনিধিরা। কিন্তু ভিতরে গিয়ে কিন্তু ডিফেন্স কিছু নাই। বক্তারা ট্রাইব্যুনাল আইন সংশোধনের পরামর্শ দেন। ইনভেস্টিগেশনের জন্য একটা দক্ষ টিম পায় যেটা তাদেরকে উইটনেস প্রডিউস করতে পারে। যারা গুরুতর নির্বাচনী অপরাধ করেছে, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছে, আমাদের সংবিধান লঙ্ঘন করেছে, তাদের বিরুদ্ধে এই আইন প্রয়োগ হওয়া দরকার। যখন আপনারা আইন তৈরি করবেন, সেন্টিমেন্টের কাছে কিন্তু কাবু হওয়া যাবে না। এই ক্রিটিকগুলো কিন্তু আছে ইভেন আগের আইসিটি জাজমেন্ট, জাস্টিস সিনহার একটা রায় আপনাদের সকলে মনে আছে, যেখানে উনি বলেছেন যে এই রায়টা হচ্ছে আমাদের জনগণের সেন্টিমেন্টের প্রতিফলন। ইউ কান্ট ডু দ্যাট। আইনটা একটা অন্য জায়গায়, সেন্টিমেন্টের জায়গা আছে আর আইনের জায়গা, দিস ইজ সেপারেট। আইন উপদেষ্টা বলেন, প্রতিশোধ নয়, সুবিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধন করতে চায় সরকার। যত বেদনা বুকের ভিতর থাক, যত ক্ষোভ বুকের ভিতর থাক, আমরা এই চ্যালেঞ্জটা সম্পর্কে সম্পূর্ণ সচেতন আছি যে আমাদের এই বিচারটা সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে। আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করব শুধুমাত্র আগের যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল একটা বিচার যে আছে সেটার চেয়ে তো অবশ্যই অনেক গুণ ভালো, নিরপেক্ষ, গ্রহণযোগ্য বিচার হবে। আমরা চেষ্টা করব আন্তর্জাতিক বিশ্বের কাছে এবং এখানে বাংলাদেশে যারা প্রতিটা মানুষের কাছে যেন এই বিচার গ্রহণযোগ্য হয়। তিনি জানান, আইনজ্ঞ মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে বিচার কাজ চলবে। আমরা স্বচ্ছতার স্বার্থে, অ্যাকাউন্টেবিলিটির স্বার্থে সেটা ওপেন করেছি। সংগঠনের ক্ষেত্রে আপনারা জানেন যে বিগত সরকারের আমলেই এই আইনের সংশোধন করে সংগঠনেরও বিচার করা যাবে বলেছিল। সংগঠনের বিচার বিগত সরকারের আমলেই করা হয়েছিল। সংগঠনের শাস্তিকে ওই ধরনের কোনো কিছু বলা হয় নাই, সেটা আমরা অ্যাড করেছি। আপনারা এই সমস্ত সংশোধনীর ব্যাপার ছাড়াও
যদি কারো মনে হয় আরো কোনো নতুন সংশোধনী প্রয়োজন, আপনারা বলবেন, এটা একদম প্রাইমারি ড্রাফট। আইন প্রতিষ্ঠায় সরকার কোনো অন্যায় করবে না বলেও আশা প্রকাশ করেন আইন উপদেষ্টা। আমরা সচেতনভাবে কোনো রকম কোনো অন্যায় করব না। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে। নতুন কোনো মামলায় গ্রেফতার বা রিমান্ড না চাওয়ায় তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এদিকে সাবেক মহাপুলিশ পরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আরও 2টি হত্যা মামলায় এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আরও 1টি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্র করে রাজধানীর খিলগাঁও থানার এক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং উত্তরা পশ্চিম ও খিলগাঁও থানার পৃথক 2 হত্যা মামলায় সাবেক IGP চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আবারও গ্রেপ্তার দেখানো হয়েছে। চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাহেব এবং আনিসুল হক তাদেরকে আজকে সোনাস দেখানো হয় এবং অপর আরেকটি মামলা, যেটা উত্তরা পশ্চিম থানার মামলা নম্বর 21/9/24, একটি হত্যা মামলা, হাফেজ সাদিকুল ইসলাম, তাকে সেই হত্যার মামলায় দেখা যাচ্ছে যে তাকে বুকে পিঠে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়। সেই হত্যা মামলায় চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আজকে সোনাস দেখানো হয়েছে। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালতে নতুন মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। পরে শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এর আগে সকাল 8টার দিকে কারাগারে আটক 2 আসামিকে আদালতে হাজির করে পুলিশ। 2 জন আসামি নিয়ে আসা হয়েছে, তাদেরকে বারবার এই মামলায় গ্রেপ্তার করা হচ্ছে, রিমান্ড নেওয়া হচ্ছে, গ্রেপ্তার দেখানো হচ্ছে, যা CRPCর স্পষ্ট লঙ্ঘন, মানবাধিকারের লঙ্ঘন, কনস্টিটিউশনের ভায়োলেট। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে এই মামলাগুলি হচ্ছে সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিতভাবে শুধু রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য এই মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানের জামিন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার সকাল 11টায় এম এ মান্নানের অনুপস্থিতিতে বাদী ও আসামি পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন কুমার মিত্র জামিন আবেদন নামঞ্জুর করেন। এদিকে নতুন কোনো মামলায় গ্রেপ্তার বা রিমান্ড না চাওয়ায় 71 টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এছাড়া যাত্রাবাড়ী থানায় আরও 2টি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে। এর আগে রবিবার বিকেলে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুককে গ্রেপ্তার দেখিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার এক খুদে বার্তায় রাজধানীর বারিধারা থেকে জাহিদ ফারুককে গ্রেপ্তারের কথা জানানো হয়েছে। বিপুল দেবরায়, RTV, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জল হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেছেন, এ ঘটনায় গ্রেফতার 6 শিক্ষার্থী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির সাথে সমন্বয় করে তথ্য উপাত্ত সংগ্রহ করছে পুলিশ। ইকবাল অনিকের রিপোর্ট। মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জল হোসেন গেল বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে প্রবেশ করেন। চোর সন্দেহে তাকে কয়েক দফায় মারধর করে শিক্ষার্থীরা। খাবার খাইয়ে দিয়ে আবার পেটানো হয়। তোফাজ্জল অসুস্থ হয়ে পড়লে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। শিক্ষার্থীদের এমন নির্মম আচরণের খবর প্রকাশ হলে সমালোচনার ঝড় ওঠে। শাহবাগ থানায় মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 6 শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ। আটক শিক্ষার্থীরা 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় শুক্রবার। সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন, তোফাজ্জল হত্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় তারা নিজস্ব একটা তদন্ত কমিটি গঠন করেছে এবং তারা কিছু ফাইন্ডিংস তাদের মধ্যে দাখিল করেছে। তো আমরা তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি এবং তাদের সাথে যোগাযোগ রেখে তাদের যে সাজেশন বলেন, তাদের যে পরামর্শ অনুযায়ী আমরা যে বাকি যারা এর সাথে জড়িত তাদের গ্রেফতারের জন্য আমাদের তৎপরতা অব্যাহত আছে। ব্রিফিংয়ে জানানো হয়, সাম্প্রতিক আন্দোলনে রাজধানীর 22টি থানা আংশিক বা সম্পূর্ণভাবে পুড়ে গেছে। দ্রুত সংকট কাটিয়ে ওঠার চেষ্টা চলছে বলেও জানান উপকমিশনার। ঢাকা মেট্রোপলিটন পুলিশের 22টা থানা আংশিক বা পরিপূর্ণভাবে ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়।
এছাড়া আমাদের আরও কিছু পুলিশ স্থাপনা সহ প্রায় 216টি স্থাপনা আমাদের ক্ষতিগ্রস্ত হয়। আমরা খুব চেষ্টা করছি খুব অল্প সময়ের ভিতরে এসব স্থাপনা সংস্কার করে আবার আগের অবস্থায় ফিরে যেতে। অবৈধ অস্ত্র উদ্ধার ও ট্রাফিক নিয়ন্ত্রণে ডিএমপি সদস্যরা কাজ করছে বলেও জানান মোহাম্মদ তালিবুর রহমান। ইকবাল অনিক, RTV, ঢাকা। বিভিন্ন ব্যাংক থেকে 36,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগের বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমানের আর্থিক লেনদেনের খোঁজ নিতে 8 ব্যাংককে চিঠি দিয়েছে দুদক। এদিকে সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান, নরসিংদী 4 আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা সর্দার সাখাওয়াত হোসেন বকুল এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান হাইউল কাইয়ুমের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক নঈম নিজাম ও কালের কণ্ঠের সাবেক সম্পাদক ইমদাদুল হক মিলনের বিরুদ্ধে দুদকে অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগ করেছেন এক আইনজীবী। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। চলতি বছর জাতিসংঘে বাংলাদেশের সদস্য পদ প্রাপ্তির ৫০ বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ একটি উচ্চ পর্যায়ের অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করেছে। বিভিন্ন দেশের প্রতিনিধি দলের প্রধান ছাড়াও জাতিসংঘের শীর্ষস্থানীয় কিছু কর্মকর্তা, রাষ্ট্রপ্রধান, বিভিন্ন সংস্থার প্রধান এ অনুষ্ঠানে অংশ নেবেন। এছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ২৪ সেপ্টেম্বর। সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন কোনো প্রেসিডেন্ট বাংলাদেশের কোনো সরকার প্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেননি। ভারতে ইলিশ উপহার হিসেবে যাচ্ছে না, রফতানি করা হচ্ছে বলে জানিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুসাপুর রেগুলেটর এলাকা পরিদর্শন শেষে একথা বলেন তিনি আরও বলেন, ইলিশ রপ্তানি করা হবে যার টাকা বাংলাদেশ সরকার পাবে, সেটা ছোট করে দেখার মতো নয়। এছাড়া প্রতিবেশী দেশের সঙ্গে অনেক বিষয়ে আলাপ আলোচনা করতে হয়, ছোট কোনো বিষয় নিয়ে সেই আলোচনার ধারাটা বন্ধ হয়ে যাক সেটা চাই না বলেও মন্তব্য করেন রিজওয়ানা হাসান। ইলিশ কিন্তু ভারতে উপহার হিসেবে যাচ্ছে না, এটা রপ্তানি করা হবে এবং রপ্তানির টাকাটা বাংলাদেশ সরকার পাবে, সেটা খুব ছোট করে দেখার মতন টাকা না। সবসময় মনে রাখতে হবে যে আমাদের প্রতিবেশীর সাথে অনেক বিষয়ে আমাদেরকে আলাপ আলোচনা করতে হবে, আমরা সেই আলোচনার দ্বারটা ছোট ছোট বিষয়ে বন্ধ হয়ে যাক এটা চাই না। স্বৈরাচারের পতন ঘটলেও বিপদ কেটে যায়নি, তাই দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে কিশোরগঞ্জ জেলা বিএনপির গণসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের পালিয়ে যাওয়া এমপি মন্ত্রীদের দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানিয়েছেন জয়নুল আবদিন ফারুক। শরীয়ত খানের রিপোর্ট। ২০১৪ সালের পর কিশোরগঞ্জে বড় ধরনের কোনো কর্মসূচি পালন করতে পারেনি বিএনপি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ফলে দীর্ঘ ১০ বছর পর শহরের পুরাতন স্টেডিয়ামে গণসমাবেশের আয়োজন করে দলটি। দীর্ঘ সময় পর এই আয়োজনে বেশ উচ্ছ্বসিত ছিল বিএনপি নেতাকর্মীরা। এতে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যোগ দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, আওয়ামী লীগ সরকার এখনো বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে, তাই দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। সতর্কভাবে খেয়াল রাখতে হবে আমাদেরকে যে তারা এই কাজটি, জনগণের এই কাজটি করতে গিয়ে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা যে কাজ, সেটি করতে গিয়ে এমন কোনো পরিস্থিতির উদ্ভব যেন না হয় যাতে করে অন্য স্বৈরাচার আবার কোনো ষড়যন্ত্র করার সুযোগ পায়। স্বৈরাচারের প্রেতাত্মারা বসে নেই, তারা তাদের ষড়যন্ত্রকে অব্যাহত রেখেছে। জনগণের অর্থ পাচার করে আওয়ামী লীগের নেতা মন্ত্রীরা সম্পদের পাহাড় গড়েছেন বলে অভিযোগ করেন তারেক রহমান। এরই ভিতরে আপনারা দেখেছেন কিভাবে বিদেশে তাদের শত শত বাড়ি ঘর তারা তৈরি করেছে।
এই জনগণের অর্থ পাচার করে বিগত 17 বছর ধরে। কিন্তু বিএনপি গুটি সংখ্যক লোক না, প্রত্যেকটি মানুষকে অর্থনৈতিকভাবে শক্তিশালী বুনিয়াদের উপরে বিএনপি মানুষকে প্রতিষ্ঠিত করতে চায়। এই দেশের মানুষকে যদি আমরা সুযোগ করে দিতে পারি যে কারা তাদের নেতৃত্ব দিবে, তাহলে সেই দায়িত্বপ্রাপ্ত সঠিক ব্যক্তিবর্গ, সঠিক ব্যক্তিগণ এই জাতিকে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারবে। এদিকে রাজধানীর এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, পার্বত্য অঞ্চল অস্থির করে আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করছে। বাংলাদেশের শত শত মামলা থাকার পরেও কি করে আপনার দেশে অবস্থান করছে? বাংলাদেশের মানুষ আশা করেছিল শেখ হাসিনাকে আপনি অনতিবিলম্বে যেদিন আপনার কূটনীতিক ভিসার অবস্থান শেষ হয়েছিল তার পরের দিন বাংলাদেশে আপনি প্রেরণ করা উচিত ছিল। তাই বাংলাদেশের মানুষ ভারতের এই প্রশাসনকে কোনোদিনও বিশ্বাস করতে পারে না, করবেও না। আওয়ামী লীগ সরকারের সময়ের দুর্নীতিবাজ এমপি মন্ত্রীদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করারও দাবি জানান তিনি। শরীয়ত খান, RTV, ঢাকা। রাঙামাটিতে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহারের পর স্বাভাবিক হতে শুরু করেছে যান চলাচল। রোববার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভায় পরিবহন ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করে পরিবহন মালিক ও শ্রমিক নেতারা। এতে ক্ষুদ্র যানবাহন সহ দূরপাল্লার বাস ও পণ্যবাহী যানবাহন চলাচল শুরু করেছে। স্বাভাবিক হতে শুরু করেছে জেলার জনজীবন। তবে জেলার পাহাড়ি এলাকায় এখনও অবরোধ চলছে। অন্যদিকে খাগড়াছড়িতে 72 ঘণ্টার অবরোধের শেষ দিনে সড়কে গাছ ফেলে বিক্ষোভ করেন অবরোধ সমর্থনকারীরা। এতে বন্ধ রয়েছে যান চলাচল, জেলার শিক্ষা প্রতিষ্ঠান, হোটেল মোটেল। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে অবরোধের কারণে সাজেকে আটকে আছেন প্রায় 1,500 পর্যটক। বকেয়া বেতন এবং বেতন ভাতা বৃদ্ধির দাবিতে শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের মুখে 9টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া মালিকদের সাথে শ্রমিকদের বিভিন্ন দাবিতে বনিবনা না হয় নিরাপত্তার স্বার্থে 43 পোশাক কারখানা বন্ধ রেখেছে মালিকপক্ষ। গাজীপুরের কালিয়াকৈরে কয়েকটি শিল্প কারখানার শ্রমিকরা সকাল থেকে বিভিন্ন দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে দেশীয় অস্ত্রসহ 6 জন শ্রমিককে আটক করে। এদিকে আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করে। পরে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া সাভার এবং আশুলিয়া এবং DEPZ সহ শিল্পাঞ্চলের সব শিল্প কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। দেশ জুড়ে অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম। তার মধ্যে কিছুটা স্বস্তির খবর দিলেন আবহাওয়াবিদরা। তারা বলছেন আগামী 24 ঘন্টার মধ্যে বৃষ্টি হবে দেশের বিভিন্ন জায়গায়। সেই সাথে আগত শীত মৌসুমে তীব্র শীত পড়ার কথা জানান বায়ুমণ্ডলী দূষণ অধ্যয়ন ও গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান আহমেদ কামরুজ্জামান মজুমদার। আরও জানাচ্ছেন মাহিন আরাফাত। কখনো তীব্র গরম, কখনো ভয়াবহ বন্যা ও অতিবৃষ্টি, প্রকৃতির এমন বিরূপ প্রভাব পড়ছে জনজীবনে। বিগত কয়েকদিনের তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ সহ বিভিন্ন প্রাণীকুল। তাই তো কিছুটা স্বস্তির খোঁজে জলকেলিতে মেতে উঠেছে শিশুরা। অন্যদিকে গরম থেকে বাঁচতে ফুটপাতে শরবতের দোকানে ভিড় করছেন অনেকে। সেই সাথে গাছের ছায়ায় রিক্সা ও গাড়ি থামিয়ে কিছুটা স্বস্তি খুঁজছেন চালকরা। গরমে কাজ করা যাচ্ছে না, তো 100 টাকা 60 টাকার খ্যাপ মারিয়ে 1 ঘন্টা আধা ঘন্টা জিরাতে হয়। খ্যাপ তোলা যায় না রিক্সায়, অনেক প্রচুর গরম। গরমের জন্য যারা রিক্সা চালায় তারা অনেক ক্লান্ত হয়ে যায়। আইসা বলে যে ভাই একটু বেশি ঠান্ডা করে একটু একটা শরবত দেন, খায় একটু আরাম পায়। অন্যান্য বছর তো এই সময় অনেক ঠান্ডা থাকে বা ঠান্ডা একটা আবহাওয়া সৃষ্টি হয়, কিন্তু এইবার তার উল্টো, মানে প্রচুর এই সময় প্রচুর গরম। তবে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে 2-1 দিনের মধ্যে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানান এই কর্মকর্তা। উত্তর বঙ্গোপসাগরে বজ্রমেঘ ঘনঘটা বৃদ্ধি পেয়েছে, যার ফলে কিন্তু দেশের
দক্ষিণ অঞ্চলে অর্থাৎ খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে আজকে সকালের দিকে বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিপাতের পরিমাণ আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে এটা মধ্যভাগ এবং সারা দেশে বিস্তার লাভ করতে পারে এবং এটা সারা দেশে বিস্তার লাভ আগামী পরশুদিন সারা দেশে এটা বিস্তার লাভ করার সম্ভাবনা রয়েছে। বায়ুমণ্ডলী দূষণ অধ্যয়ন ও গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান আহমেদ কামরুজ্জামান মজুমদার বলেন, আবহাওয়ার বিরূপ প্রভাবের ফলে গরমের পাশাপাশি এবার তীব্র শীত পড়বে। তাপমাত্রা কমার ক্ষেত্রে যেসব ফ্যাক্টর কাজ করার কথা সেগুলো সবগুলোকে আমরা কমিয়ে ফেলছি, নিউট্রালাইজ করে ফেলছি এবং তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে যেই সকল ফ্যাক্টরগুলো কাজ করে সেগুলোকে আমরা স্টিমুলেটেড করে ফেলেছি, আমরা এগুলোকে গতিশীল করে ফেলেছি, যে কারণে দিনে দিনে একটা চরমভাবাপন্ন আবহাওয়া আমরা লক্ষ্য করছি। মজুমদার আরও বলেন, প্রাকৃতিক কারণের পাশাপাশি মানবসৃষ্ট কারণে প্রকৃতির এমন বিরূপ আচরণ। আমাদেরকে পূর্ব প্রস্তুতি নিয়ে মাহিন আরাফাত, RTV, ঢাকা। গেলবারের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কম হলেও উপসর্গ এবং চরিত্রের দিক দিয়ে তা ভিন্ন এবং জটিল বলে জানান বাংলাদেশ শিশু হাসপাতালের ভারপ্রাপ্ত উপপরিচালক SM খালিদ মাহমুদ। জ্বর, মাথা ব্যথা, চোখ ব্যথা, বমি এবং চুলকানির মতো উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগের পরামর্শ দেন তিনি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গতকাল পর্যন্ত সারা দেশে 0 থেকে 10 বছর বয়সী ৩,৩৩৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছেন। পরিস্থিতি বিবেচনায় ডেঙ্গু শেল চালু করেছে বাংলাদেশ শিশু হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে গেল বছরের তুলনায় এবার বৃষ্টিপাত কম হওয়ায় রোগীদের চাপ কম বলে জানান DNCC ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালের প্রফেসর ডক্টর TK বর্মন। তবে বৃষ্টিপাত বৃদ্ধি পেলে ডেঙ্গু রোগী বাড়বে বলে মনে করেন তিনি। আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন প্রকল্পে অস্থায়ী ভিত্তিতে ৩,০০০-এরও বেশি লোকবল নিয়োগ দেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGED, যেখান থেকে কয়েক ধাপে স্থায়ী করতে ও রাজস্ব খাতে নেওয়া হয় অনেক কর্মকর্তাকে। বিপত্তি বেঁধেছে PSCর আওতাভুক্ত 257 জন সহকারী প্রকৌশলীর নিয়োগ ও পদায়ন নিয়ে। যেখানে নিয়োগই প্রশ্নবিদ্ধ, সেখানে দফায় দফায় পদোন্নতি হচ্ছে নিয়ম লঙ্ঘন করে। জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, প্রকল্পে অতিরিক্ত লোকবল নিয়োগ দেয়া সরকারি অর্থের অপচয়। আতিকা রহমান জানাচ্ছেন বিস্তারিত। যোগ্যতা অনুযায়ী বিধি মেনে সরকারি উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে জনবল হস্তান্তর করা হয় সরকারি বিভিন্ন দপ্তরে। তবে বিগত সরকারের আমলে নির্দিষ্ট আইন ও প্রয়োজনীয়তা যাচাই না করার অভিযোগ উঠেছে, বিশেষ করে নিয়মের ধার ধারেনি LGED। প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তর, পদায়ন, পদোন্নতির ক্ষেত্রে রাজস্ব বাজেটে স্থানান্তর বিধিমালা মানতে হয়। বাধ্যবাধকতা রয়েছে PSCর সুপারিশ মানার। অনুমোদন নিতে হয় আইন, জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের। কিন্তু এসব কিছুই মানা হয়নি আওয়ামী লীগ সরকারের সময় নিয়োগ পাওয়া প্রথম শ্রেণীর 257 প্রকৌশলীর চাকরি রাজস্ব খাতে নিতে LGED নিজেই সিদ্ধান্ত নিয়েছে। পদোন্নতির অনিয়মের পাশাপাশি বিভিন্ন সময় মাস্টার রোলে চাকরি দেয়া কর্মচারীরাও এখন আন্দোলন করছে চাকরি স্থায়ী করতে। 16 বছর পর প্রথম শ্রেণীর প্রকৌশলীদের জ্যেষ্ঠতার তালিকা প্রকাশ করে LGED। এ নিয়ে চরম অসন্তোষ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, কমিটির সদস্য না হয়েও প্রতি বৈঠকে উপস্থিত থেকে চাপ প্রয়োগ করছেন বিগত সরকারের ঘনিষ্ঠ নির্বাহী প্রকৌশলী শরীফ উদ্দিন ও যুগ্ম সচিব নজরুল ইসলাম। আওয়ামী লীগ সরকার পতনের পর নতুন রূপে সিন্ডিকেটের অভিযোগ তত্ত্বাবধায়ক প্রকৌশলী মঞ্জুর আলীর বিরুদ্ধে। মঞ্জুর আলীর স্ত্রী আয়শা নুরিও প্রকল্পের মাধ্যমে এসেছেন। অনিয়মের কথা অস্বীকার করে তত্ত্বাবধায়ক প্রকৌশলী বেলাল হোসেন বলেন, নিয়ম মেনে নিয়োগ পদোন্নতি দেয়া হচ্ছে। পদোন্নতির ক্ষেত্রে যে শর্ত আছে, তারপরে স্থায়ীকরণের জন্য যে শর্ত আছে, এই সমস্ত শর্ত পূরণ করার পরে আমরা এই সমস্ত জিনিস সুপারিশ প্রেরণ করি প্রথমে মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়ার পরে আমরা কার্যকর করি। কোনো স্বজনপ্রীতি করার কোনো সুযোগ নেই। জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলেন, অতিরিক্ত লোক নিয়োগ, নিয়ম বহির্ভূত পদোন্নতির ঘটনা সরকারকে আর্থিক চাপে ফেলে। শূন্য পদ নাই, এরকম পদ্ধতিতে পদোন্নতি দেওয়ার কোনো সুযোগ নাই। যদি দিয়ে থাকে তাহলে বেতন দিবে কোত্থেকে? কারণ বেতনও তো দিতে পারবে না। তারপরেও যদি কোনোভাবে ম্যানেজ করে বেতন দেয়, এটা তো আর্থিক অনিয়ম এবং অনেক ক্ষেত্রে এগুলি দুর্নীতির পর্যায়ে পড়ে। তো এইগুলি বন্ধ হওয়া দরকার। টিআইবি বলছে, দীর্ঘদিন ধরে চলা এসব অনিয়মের সাথে জড়িত প্রকৌশলী, সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনীতিবিদরা। এ খাতে এখন স্বচ্ছতা আনা জরুরি। তাদের সিদ্ধান্তের ফলে কিন্তু পুরো জিনিসটা হয়, যার ফলে এই ত্রিপক্ষীয় আতাতটি হয়। এর মাধ্যমে প্রকৌশলীরা যে অনিয়ম দুর্নীতি হয় মাধ্যমে, তাতে প্রকৌশলীরা মুখ্য ভূমিকা পালন করেন এবং তারা একটা অনিয়মের মাধ্যমে অর্থ সম্পদের মালিকানা অর্জন করেছে। LGEDর সাম্প্রতিক অনিয়মের ঘটনা ও 22 জন তত্ত্বাবধায়ক ও নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে।
আতিকা রহমান, RTV, ঢাকা। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন অনুরা কুমারা দিশানায়েকে। সোমবার রাজধানী কলম্বোতে শপথ নেন 55 বছর বয়সী অনুরা দিশানায়েকে। অর্থনৈতিক সংকট কাটিয়ে শ্রীলঙ্কার ইতিহাস নতুন করে রচনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। নির্বাচনে তার জয়কে দুর্নীতি ও স্বজন তোষণের সংস্কৃতির প্রত্যাখ্যান হিসেবে দেখছেন বিশ্লেষকরা। রোববার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী প্রার্থী হিসেবে দিশানায়েকের নাম ঘোষণা করে নির্বাচন কমিশন। শনিবার শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজিদ প্রেমাদাসাকে হারিয়ে জয়ী হন তিনি। লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে নতুন করে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। এতে অন্তত 182 জন নিহত এবং 700-র বেশি আহতের খবর নিশ্চিত করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলের এসব হামলার জবাব দিতে দেশটিতে রকেট হামলা শুরু করেছে হিজবুল্লাহ। এতে করে মধ্যপ্রাচ্যে পূর্ণ মাত্রার যুদ্ধ শুরুর আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এর আগে লেবাননে ব্যাপক এবং সুনির্দিষ্ট হামলা চালাতে যাচ্ছে বলে সতর্ক করেছিলেন IDF এর মুখপাত্র ড্যানিয়েল হাগারি। সে সময়ে তিনি লেবাননের লোকজনকে নিজেদের নিরাপত্তার স্বার্থে হিজবুল্লাহর অবস্থান থেকে দূরে সরে যেতে বলেছিলেন। লেবাননের দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের ফোনে এই সংক্রান্ত সতর্কবার্তাও পাঠানো হয়। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গেলে 2028 সালের নির্বাচনে আর অংশ নেবেন না সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার এক সাক্ষাৎকারে এই মনোভাব প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির এই প্রার্থী। ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিসের বিরুদ্ধে নির্বাচন সফল হওয়ার ব্যাপারে ব্যাপক আশাবাদী তিনি। জনসমর্থনের দিক দিয়ে এখন ট্রাম্প কমলার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। এর আগে 2020 সালের নির্বাচনে বাইডেনের কাছে হেরে যান তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সে সময় নির্বাচনের ফলাফল নিয়ে নানা ষড়যন্ত্র তত্ত্ব ছড়ায় রিপাবলিকানরা। ইসরায়েলের সঙ্গে সহযোগিতা এবং ইরানের নিরাপত্তার বিরুদ্ধে কর্মপরিকল্পনার অভিযোগে 12 ব্যক্তিকে গ্রেফতার করেছে তেহরান। ইরানের 6টি প্রদেশ থেকে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ইরানের রেভলিউশনারি গার্ডস সংস্থাটির বিবৃতিতে বলা হয়, ইসরায়েল এবং তার পশ্চিমা সমর্থকেরা বিশেষ করে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের গাজা এবং লেবাননের জনগণের বিরুদ্ধে তাদের অশুভ লক্ষ্যে সফল হয়নি। তাই তারা এখন ইরানের নিরাপত্তার বিরুদ্ধে একের পর এক কর্মপরিকল্পনার মাধ্যমে এই সংকট ইরানে ছড়িয়ে দিতে চাইছে। খেলার খবর। দুইবার এগিয়ে গিয়েও AFC অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের বাছাইয়ে গুয়ামের সাথে পূর্ণ পয়েন্ট পাওয়া হলো না বাংলাদেশের। প্রথম ম্যাচ হারা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে দ্বীপরাষ্ট্র দুর্বল গুয়ামের সাথে 2-2 গোলে ড্র করেছে। যদিও ম্যাচের এই 6 মিনিটেই মিরাজুলের গোলে লিড নেয় বাংলাদেশ, তবে 75 মিনিটে সুনতারো সুজুকির গোলে সমতায় ফেরে গুয়াম। 87 মিনিটে মইনুল ইসলাম গোল করলে দ্বিতীয়বারের মতো লিড নিয়ে জয়ের স্বপ্ন দেখে বাংলাদেশ। কিন্তু যোগ করার সময়ে গুয়ামের কার্টিস হারমোন গোল করলে 1 পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে। এই ম্যাচে পয়েন্ট হারানোয় মূল পর্বে যাওয়া আর সম্ভব নয় বলে মনে করেন বাংলাদেশের কোচ মারুফুল হক। আসন্ন বাফুফে নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন সাবেক ফুটবলার এবং সংগঠক তাবিথ আওয়াল। প্রাথমিক ঘোষণায় পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে বিস্তারিত না জানালেও একটি শক্তিশালী পরিষদ গঠনের ইঙ্গিত দেন তিনি। নির্বাচিত হলে তৃণমূল ফুটবলে বড় পরিসরে কাজ করার ঘোষণা দেন বাফুফের 2 বারের সহসভাপতির দায়িত্ব পালন করা তাবিথ আওয়াল। বলেন, তার রাজনৈতিক পরিচয়ের বাইরে নির্বাচনে একজন সংগঠক এবং সাবেক ফুটবলারের পরিচয়টাই হবে মুখ্য। মাহফুজুল ইসলামের রিপোর্ট। আবারও আলোচনায় সাবেক ফুটবলার ও সংগঠক তাবিথ আওয়াল। আসন্ন বাফুফের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। আগের 2 বারের সহসভাপতি তাবিথ এবার নির্বাচন করবেন সভাপতি পদে। আমি এই 4র্থবারের জন্য আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইলেকশনে আমি ইন্টারেস্টেড পার্টি না, আমি অবশ্যই ইলেকশনে লড়ব। আমার ইন্টেনশন হলো প্রেসিডেন্ট পদে ইলেকশন করা। এরই মধ্যে আরেক আলোচিত সংগঠক তরফদার রুহুল আমিন সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দেন। তার প্রার্থিতা ঘোষণার দিন সঙ্গে ছিলেন সাবেক ফুটবলার আমিনুল হক। আমিনুল ও তাবিথ দুজনেই বিএনপির কেন্দ্রীয় নেতা। এ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন তাবিথ। আমিনুল হক সাহেবকেও যদি আপনি আমার মতো একটা দলের ভিতরে বন্দি করে রাখেন, সেটা আমি মনে করি না শোচনীয় হবে। কারণ আমিনুল হক সাহেবও ফুটবলের অঙ্গলের একজন ব্যক্তি। উনিও সাবেক ফুটবল দলের অধিনায়ক ছিলেন এবং উনি সাফ গোল্ডও
জয়লাভ করেছিলেন। তা এখন কে কোন পরিচয় দিয়ে কাকে সাপোর্ট করছে এটা আমি মনে করি তাদের ইন্ডিভিজুয়াল জায়গাতেই সীমিত রাখা ভালো। শেষ পর্যন্ত নির্বাচনে ঐক্যমত্যের কমিটি হবে কিনা এ বিষয়ে কৌশলী উত্তর তাবিথ আওয়ালের। আমার জানা মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের জন্য একটা পদই আছে, তো যেই একটা পদের জন্য আমি একা লড়ছি, আমি কার সাথে মিউচুয়াল করব? আমার মিউচুয়াল করে আর লাভটা কি? সো আমি আমার পদ দিয়ে এখন আপনাদেরকে ডিক্লেয়ার করতেছি, আমি আমার প্রেসিডেন্ট পদটা নিয়ে এখন এই মুহূর্তে চিন্তিত। আর পরে কি হয় এটা অল ডিপেন্ডস কারা কারা দাঁড়াচ্ছে, কারা কারা ইলেকশন করে মানে একটা ভূমিকা রাখতে চায় আর কোন প্রক্রিয়াতে ওনারা আসতে চায়। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বাফুফের নির্বাচন, যা নিয়ে এখন সরগরম দেশের ফুটবল অঙ্গন। থ্যাংক ইউ। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথমবারের মতো গুমের অভিযোগ দাখিল করলেন ভুক্তভোগী তরুণ ব্যবসায়ী নিজেই। হত্যা মামলায় আনিসুল হক মামুন গ্রেফতার, মান্নানের জামিন নামঞ্জুর, কারাগারে মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত ও শাহরিয়ার কবির। মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল হত্যায় আরও কেউ জড়িত কিনা খুঁজে দেখছে পুলিশ, ৬ শিক্ষার্থীর দোষ স্বীকার। জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধান উপদেষ্টা, কাল বাইডেনের সাথে বৈঠক, ২৭ সেপ্টেম্বর ভাষণ। স্বৈরাচারের পতন ঘটলেও বিপদ কেটে যায়নি, শেখ হাসিনা সহ ভারতে পলাতক এমপি মন্ত্রীদের ফিরিয়ে দেওয়ার আহ্বান তারেক রহমানের। এবং ভয় আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক হচ্ছে পাহাড়, রাঙামাটিতে যান চলাচল শুরু, উপজেলায় অচলাবস্থা, সাজেকে আটকা ১৫০০ পর্যটক। সন্ধ্যা সংবাদে পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ পৌনে ১১টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।